আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে অস্বস্তি, সীমান্ত রাজনীতি, নিরাপত্তা ও নতুন কূটনৈতিক সমীকরণ। আওয়ামী লীগ ৫ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তা ২ মাসেই করেছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি রাজ্যের নির্বাচন অন্য একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেও নাড়িয়ে দিচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির শক্তিশালী উত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেটি এখন শুধু আলোচনা নয়, বরং বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তাদের ঘনিষ্ঠ মহল থেকে ধারাবাহিকভাবে পররাষ্ট্রনীতি, আঞ্চলিক সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া আসছে। প্রকাশ্যে প্রায় সবাই একই ধরনের বক্তব্য দিচ্ছে। পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় এলো সেটা বাংলাদেশের বিষয় নয়। পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না, সবার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এই অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে অস্বস্তি। কারণ প্রশ্ন হচ্ছে, যদি বিষয়টি এতটাই অপ্রাসঙ্গিক হয় তাহলে একের পর এক রাজনৈতিক নেতা কেন এ নিয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছেন? বিজেপির উত্থান এবং সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতা। ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে আসছিল। এবার সেই প্রচেষ্টা বাস্তব শক্তিতে রূপ নিয়েছে। এর ফলে ভারতের কেন্দ্রীয় সরকার ও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর মধ্যে নীতিগত সমন্বয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং পরিচয় যাচাইয়ের প্রশ্নকে তাদের রাজনৈতিক অবস্থানের কেন্দ্রবিন্দুতে রেখেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে তাদের মধ্যে যারা মনে করেন অতীতে সীমান্ত ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী ভারতে প্রবেশ করে সেখানকার সামাজিক ও রাজনৈতিক কাঠামোর ভেতরে মিশে গেছে। নিরাপত্তা উদ্বেগ বনাম রাজনৈতিক আতঙ্ক। বিগত এক দশকে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বারবার সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে নাগরিক পরিচয়, কাগজপত্র যাচাই এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে একাধিক অভিযান চালানো হয়েছে। এই বিষয়গুলো এখন আবার আলোচনায় এসছে, কারণ বিজেপির রাজনৈতিক শক্তি বাড়লে সীমান্ত নীতিতে আরও কঠোরতা আসতে পারে এমন ধারণা রাজনৈতিক মহলে রয়েছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক মহল এই পরিস্থিতিকে নিরাপত্তা ইস্যু হিসাবে দেখছেন, আবার অন্যরা এটিকে রাজনৈতিক আতঙ্ক বলছেন। বিশেষ করে যেসব রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে অতীতে উগ্রপন্থী নেটওয়ার্ক বা আন্তর্জাতিক যোগাযোগের অভিযোগ উঠেছিল, তাদের মধ্যে অস্বস্তি বাড়ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিযোগ মানেই প্রমাণ নয়। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সামগ্রিকভাবে জঙ্গি বা উগ্রবাদী হিসাবে চিহ্নিত করা দায়িত্বশীল বিশ্লেষণ নয়। কিন্তু সীমান্তপাড়ির কিছু নেটওয়ার্ক ও ব্যক্তি নিয়ে নিরাপত্তা উদ্বেগ যে বাস্তব, তা ভারত ও বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর আগের বিভিন্ন বক্তব্যেও উঠে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে পররাষ্ট্রনীতি কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক নেতার বক্তব্যে একটি শব্দ বারবার ফিরে আসছে: পররাষ্ট্রনীতি। একাধিক নেতা প্রকাশ্যে বলেছেন, যে সরকারই পশ্চিমবঙ্গে আসুক, বাংলাদেশের সম্পর্ক সবার সঙ্গে থাকবে, পররাষ্ট্রনীতি অপরিবর্তনীয় ইত্যাদি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য সাধারণত তখনই বেশি আসে যখন রাজনৈতিক মহলে কোনো পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়। কারণ আঞ্চলিক রাজনীতির পরিবর্তন সরাসরি অর্থনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী দেশের ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। মিডিয়া ন্যারেটিভ, আবেগ না বাস্তবতা? এই পুরো পরিস্থিতিতে আরেকটি বড় ভূমিকা রাখছে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গ বা আসামে যে কোনো বিচ্ছিন্ন সংঘর্ষ বা রাজনৈতিক সহিংসতার ঘটনাকে বাংলাদেশে ধর্মীয় নির্যাতন হিসাবে উপস্থাপন করার প্রবণতা দেখা যেতে পারে। আবার উল্টোভাবে কোনো বাস্তব মানবাধিকার ইস্যুকেও রাজনৈতিক প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে। এই দুই চরম অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। ফলে এখন সবচেয়ে বড় প্রয়োজন যাচাই করা তথ্য এবং দায়িত্বশীল বিশ্লেষণ। বিএনপি জামায়াতের চ্যালেঞ্জ, জনসমর্থন না আস্থার সংকট?
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনআস্থা তৈরি করা। অর্থনীতি, জ্বালানি সংকট, খাদ্যমূল্য, স্বাস্থ্যসেবা এসব ইস্যুতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় বিরোধী দলগুলো যদি শুধুমাত্র আঞ্চলিক বা আন্তর্জাতিক ইস্যুর ওপর নির্ভর করে রাজনীতি করতে চায়, তাহলে সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা দাবি করছেন, আঞ্চলিক অস্থিরতার সময়ও তাদের সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও কূটনৈতিক অবস্থানই বাংলাদেশকে স্থিতিশীল রেখেছে। হাসিনা ফ্যাক্টর আবারও সামনে আসছে। এই পুরো আলোচনায় আরেকটি বিষয় বারবার উঠে আসছে, শেখ হাসিনা। সমর্থকদের মতে শেখ হাসিনা শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতু ছিলেন। তার সময়েই নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানকে অনেকে হাসিনা ফ্যাক্টরের সঙ্গে যুক্ত করে দেখছেন, যদিও এটি এখনও মূলত রাজনৈতিক বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। সামনে কি? সবশেষে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন কি বাংলাদেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তঃসংযুক্ত। কলকাতার ভোট ঢাকার রাজনীতিতে আলোচনার জন্ম দিচ্ছে, আর ঢাকার রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গের ইলেকটোরাল প্রচারে জায়গা পাচ্ছে। এটাই নতুন বাস্তবতা, আর সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করছে, তেমনি সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে সীমান্ত শুধু মানচিত্রে থাকে, রাজনীতিতে নয়। জাতীয় সংসদের হুইপ জি.কে. গউস বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। আমরা মানুষের কাছে তার বিপরীত চিত্র উপহার দেব। এখন মানুষ আর ধোঁকা খাবেন না। আওয়ামী লীগ ৫ বছরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা তা ২ মাসেই করেছি। তিনি বলেন, আমরা উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন চাই। নিজেরা কেউ দুর্নীতি করব না, অন্য কেউ দুর্নীতি করতে দেব না। বুধবার ৬ মে বিকালে হবিগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইতোমধ্যেই শুরু হওয়ায় জেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটের সময় দেওয়া অমোচনীয় কালি আঙুল থেকে মুছার আগেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি ওয়াদা করেছিল ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। ইতোমধ্যেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই ওয়াদা পালন করেছেন। তিনি আরও বলেন, আমাদের দল বলেছিল দেশের মায়েদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটিও দেওয়া শুরু হয়েছে। আগামী মাস থেকে হবিগঞ্জেও ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। বিএনপি ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে কৃষক কার্ড চালু করা হবে। পহেলা বৈশাখ সারা দেশে কৃষক কার্ড চালু হয়েছে। এভাবে বিএনপি মানুষের দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এস.এম. বজলুর রহমান, পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল আহ্বায়ক জালাল আহমেদ এবং সদস্য সচিব শফিকুর রহমান সিতু প্রমুখ। Audio Jungle.